সকালবেলা আপনি প্রচারে বেরোলে ছায়াটা পড়ছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর ছায়া তো আমার পিছনে ঘুরবেই। আমার পলিটিক্যাল গুরু শুভেন্দু অধিকারী বাড়িতে কখন ঢোকে আর কখন বেরোয় একজন লোক ঢোকাটা বুঝতে পারে, তার নাম শিশির অধিকারী। মেজদাকে সৌমেন্দু দিব্যেন্দু সবাই ভয় পায়, ওনার পার্সোনালি ভয় পাওয়ার মতো। শুভেন্দু অধিকারী আপনার নাম প্রস্তাবই করেনি। দাদা দল ছাড়লো বলেই বিজেপিতে আসা। আমার পরিবারকে নিয়ে যে ভাষা প্রয়োগ করলেন, আমি নাম এখন প্রকাশ করব না, 4 তারিখের পরে বলবো। এবার কি হবে? 16 শোনো। তাহলে কি অধিকারী পরিবার তাকিয়ে আছে যে এই প্রথম অধিকারী পরিবার থেকে একজন মুখ্যমন্ত্রী হবে? বাংলারই ভূমিপুত্র বাংলার মুখ্যমন্ত্রী হবে। নমস্কার, আমরা এখন রয়েছি এগরার এসডিও অফিসের কাছে, একটি চায়ের দোকানের সামনে। আমার সঙ্গে রয়েছেন এগরার বিজেপি প্রার্থী দিব্যেন্দু অধিকারী। দিব্যেন্দুর সঙ্গে আমার পরিচয় সেই 2000 সালে, তখন আমি বর্তমানে সাংবাদিক। এই কাঁথি এগরায় সাপ্লিমেন্টের জন্য মাসে অন্তত 2বার আসতাম, তো সেই থেকে বন্ধুত্ব। আমি এটুকুনি বলতে পারি যে দিব্যেন্দু রাজনীতিক না বলে ভালো জনসংযোগ আধিকারিক হতেন, মানে পাবলিক রিলেশন অফিসার। কারণ এই কাঁথিতে বসেই দিল্লিতে মন্ত্রী সান্ত্রী আমলা মহাকরণ রাজভবন যেভাবে যোগাযোগ রেখে চলতেন ভাবা যায় না। তো এগরার সাথে কি এরকম যোগাযোগ ছিল নিবিড় যোগাযোগ ছিল। নাকি প্রার্থী হওয়ার পরে আসা যাওয়া? না না, নিশ্চয়ই না। আমি এটা জিজ্ঞাসা করছি এই কারণেই যে কাঁথি হচ্ছে অধিকারী পরিবারের ভদ্রাসন, এগরা অনেকটা দূরে মেদিনীপুর লোকসভার মধ্যে পড়ে, তাই জিজ্ঞাসা করলাম যে এগরার সাথে কতটা সম্পর্ক ছিল এর আগে। এগরাতে আমার পিতৃদেবের জন্মভূমি, এগরা থানা এলাকায় ভবানীচক। সেই সূত্রে এগরার সাথে একটা আমাদের আত্মিক টান আছে। আর এগরা শহর 2006 সালে এই এলাকা থেকেই মানুষ শিশিরবাবুকে বিধায়ক নির্বাচিত করেছিলেন। তখন বুদ্ধবাবু 235 আর 30, সেই জমানায় এখান থেকে তিনি প্রবাদ প্রতিম বামপন্থী নেতা এবং প্রাক্তন মন্ত্রী অধ্যাপক প্রভাতচন্দ্র সিনহাকে তিনি পরাস্ত করেন। এবং পরাস্ত করার পেছনে আমি একজন ছোটোখাটো একটু তখন কলেজ জীবন, আমার যাতায়াত রাজনৈতিকভাবে এখানে বেড়ে যায়। ঠিক। তা সেই রাজনৈতিক অভিজ্ঞতা, তার পরবর্তীকালে এগরার সাথে একটা পারিবারিক সম্পর্কও আমরা যুক্ত আছি। আর তাছাড়া যেহেতু পিতৃদেবের জন্মস্থান, এখনো আমার পরিবারের লোকজন থাকে। আচ্ছা আচ্ছা। তারা কেউ স্থানান্তরিত হয়ে এগরা শহরে আছেন। আচ্ছা। এছাড়াও বহু ব্যবসায়ী বন্ধু বান্ধব এখানে আছে, এ নিয়ে নতুন কিছু কি নয়। আর এগরা পৌরসভা যখন গঠিত হয়, আমার এখনো মনে আছে এখানে টেলিফোন এক্সচেঞ্জ ছিল সামনের রাস্তা, আপনি যে রাস্তায় এলেন ওখানে টেলিফোন এক্সচেঞ্জেই পৌরসভার পৌর প্রশাসক হিসেবে পৌর প্রশাসক মনীন্দ্রনাথ মেইকাপ, স্বর্গত মনীন্দ্রনাথ মেইকাপ, তখন অশোক ভট্টাচার্য পৌরমন্ত্রী ছিলেন। আমার এখনও মনে আছে সেখানেও আমার যাতায়াত ছিল। হ্যাঁ, এটা অতীতই হয়ে গেছে। কোনোভাবেই এগরার সাথে সম্পর্ক ছিন্ন হয়েছিল কোনোদিনই নয়। আবার হয়তো ঘুরিয়ে ফিরিয়ে 2009 বিধায়ক হওয়া, আবার 2016 সাংসদ হওয়া, 2019 সাংসদ হওয়া, 24 আবার রাজনৈতিক জীবনে, মানে সংসদীয় জীবন পরিষদীয় জীবন থেকে সরে আসা, সেটাও একটা ইতিহাস। আমরা আসবো। হ্যাঁ, নিশ্চিত আসবেন। তার পরে এগরার উপর দিয়েই তো আমাদের মুখ্যত মেদিনীপুর, অবিভক্ত মেদিনীপুরের হেডকোয়ার্টার। আমার বাবার ইমিডিয়েট বড় জেঠু, তিনি মেদিনীপুর শহরেই থাকেন। স্বাভাবিক কারণে সেখানে আমার যাতায়াত আছে। আর এগরা এলে এখানে আমার প্রিয় মিষ্টির দোকান এখনও আছে এগরা থানার সামনে। কি নাম? নামটা আমি বলতে পারছি না। হরে কৃষ্ণ ভট্ট। ঠিক আছে, হরে কৃষ্ণ মিষ্টি না আমরা পরে একদিন খাবো। হ্যাঁ, কিন্তু যে প্রশ্নটা এখানে অনিবার্য, সেটা হচ্ছে এবং যেটা প্রথমেই না করলে ঠিক হবে না, সেটা হচ্ছে যে এখানে কি এই যে দিব্যেন্দু অধিকারী প্রার্থী হয়েছেন, যে শুভেন্দু অধিকারী কোনো ছায়া দেখা যাচ্ছে? মানে অনেকে তো বলছেন যে সকালবেলা আপনি প্রচারে বেরোলে ছায়াটা পড়ছে শুভেন্দু অধিকারী। নিশ্চিতভাবে একটা না একটা কিছু তো থাকেই। তিনি আমার ইমিডিয়েট বড় দাদা, রাজনীতিগতভাবে প্রতিষ্ঠিত হয়েছেন এবং টেস্টেড পলিটিক্যাল লিডার। পরীক্ষিত। তিনি তার রাজনৈতিক জীবনে তিনি পরীক্ষা দিয়ে এসেছেন। তিনি অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির মেম্বার হয়েছিলেন, কাউন্সিলরের টিকিট পেয়েছিলেন স্বর্গত এবি গনি খান চৌধুরীর হাত ধরে। এবং আমাদের বর্তমান যিনি বিজেপিতে প্রার্থী হয়েছেন প্রাক্তন
টিএমসির নেতা তাপস রায়, তাকে ছাত্র পরিষদের অবিভক্ত জেলার সভাপতি করেছে। এটা প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল যুব কংগ্রেস। যুব কংগ্রেস করেছিলেন। তো এইসব অতীত ইতিহাস তো আছে। শুভেন্দু অধিকারীর ছায়া তো আমার পিছনে ঘুরবেই। আর সর্বাগ্রে আমার পিতৃদেব, তিনি তো এগরারই ভূমিপুত্র। না, এটাতে আমি পরে জিজ্ঞাসা করতাম। শুভেন্দু যেমন বলেন যে আমার রাজনৈতিক গুরু বলেন সুশীল ধারা, দিব্যেন্দু রাজনৈতিক গুরু কি? শুভেন্দু অধিকারী শিশু অধিকারী না সুশীল? দেখুন, সুশীলবাবু, সতীশ সামন্ত এরা হচ্ছেন আমাদের কাছে একটা নমস্য ব্যক্তি। এদের পাদস্পর্শে আসার সুযোগ আমার ঘটেনি। আমার সুশীলবাবুকে, তার শেষ অবস্থায় সুশীলবাবুকে আমি পেয়েছি, তখন আমি বিধায়ক। সুশীলবাবু যখন অসুস্থ, সুশীলবাবুর সেবা চিকিৎসা ইত্যাদি ইত্যাদি কাজে শুভেন্দুবাবুর প্রতিনিধি হিসেবে আমি নিয়মিত সুশীলবাবুর মহিষাদলের বাড়িতে যেতাম। ঠিক। আর সুশীলবাবুর কাছ থেকে কিছু কথা শুনেছি, অতীত ইতিহাসের কথা। তাম্রলিপ্ত জাতীয় সরকার কিভাবে প্রতিষ্ঠা হয়েছিল, এবং সুশীলবাবুই তো সতীশবাবুকে হারিয়েছিলেন। ঠিক। মানে সতীশবাবুর শিষ্য ছিলেন সুশীলবাবু, ঠিক। ও সুশীলবাবু আবার সতীশবাবুকে পরাজিত করেছিলেন। এটাও একটা রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে। আর আমার পলিটিক্যাল যদি কাউকে মনে হয় গুরু, সেটা নিশ্চিতভাবে শুভেন্দু অধিকারী। আর পিতা তো পিতার জায়গায় থাকে। কিন্তু এরপরে যদি কেউ বলে, এই যে এখন ভাই হচ্ছে এমপি, দাদা বিরোধী দলের নেতা, তারপরে যদি এগরার বিধায়ক হয়ে যান, তারপরে যদি লোকে বলে যে এটা তো অধিকারী ভ্রাতৃত্বয়, মানে একটা পরিবারতন্ত্রের ব্যাপার। দেখুন, বর্তমান যারা তৃণমূল কংগ্রেস এ রাজ্যে শাসকের জায়গায় আছেন, একজন মুখ্যমন্ত্রী যদি তার পরিবারে একজন সাংসদ থাকতে পারে, এবং সে সাংসদ নয়, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, যেটা এখন রাজ্য দল, আগে সর্বভারতীয় দল ছিল, সেই দলের যদি পার্লামেন্টারি পার্টির লিডার হতে পারে, স্বল্প দিনের রাজনৈতিক তার অভিজ্ঞতা, তো সেক্ষেত্রে আমার ক্ষেত্রে প্রশ্ন আসবে। এই প্রশ্নকে আমি প্রশ্ন বলেই মনে করি, এটা একটা অমূলক প্রশ্ন। একটা কথা শোনা যায় যে বিজেপি এবারে যে সেন্ট্রাল ইলেকশন কমিটির মিটিং হয়, তখন নাকি শুভেন্দু অধিকারী আপনার নাম প্রস্তাবই করেনি, এবং শ্রমিক ভট্টাচার্য নাকি প্রস্তাব করে, এবং শুভেন্দু অধিকারী নীরব ছিলেন। এ ব্যাপারে কি জানা আছে? বিজেপি সেন্ট্রাল ইলেকশন কমিটির যখন মিটিং হয়, সেখানে যারা ছিলেন তারা যা আলোচনা হয়েছে সেটা সেই তার মধ্যেই ঘরে ইনসাইড দি ডোর হয়েছে, উইদিন দি রুম। আর সেটা বাইরে কিভাবে আপনি জানতে পেরেছেন আমি জানি না। তবে শ্রমিকদের সাথে আমার সম্পর্ক আজকের নয়। শ্রমিকদা যখন বিধায়ক হয়েছিলেন, পরবর্তীকালে শ্রমিকদা একটা বড় দুর্ঘটনায় পড়েন, এবং ভগবান তাকে রক্ষা করেছেন। শ্রমিকদা একটা সফট কর্নার আমার প্রতি বরাবরই আছে, সেটা অস্বীকার করা যাবে না। আর আমি সবথেকে বেশি খুশিও হয়েছি শ্রমিকদা সাংসদ, শ্রমিকদা আজকে রাজ্যের বিজেপির সভাপতি। আমি টিকিটের ব্যাপারটা এই কারণেই আনলাম, সেটা কারণ হচ্ছে যে 2021 সালে বিধানসভা ভোটের আগে যখন শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেয়, তখন আপনি তমলুকের সাংসদ। পরবর্তীকালে যখন লোকসভা ভোট হয়, আমরা দেখলাম যে লোকসভা ভোটে আপনাকে প্রার্থী করা হয়, সৌমেন্দুকে প্রার্থী করা হয়। এটা কি কোনো খারাপ লাগা ছিল? না না, আমি একেবারেই, কেন? পলিটিক্সে চড়াই উতরাই অনিলবাবু, দিব্যেন্দু অধিকারী এতটাই উদার, লিবারাল, না না, অবভিয়াসলি উদাসীন, Obviously. 5 বছর সাংসদ থাকার পরে মনে হলো যে না, চলে গেল, তখন কি মনে হয়নি যে তৃণমূলের সাথে থাকলেই ভালো করতাম? না, কখনোই মনে হয়নি। তৃণমূল যেদিন ত্যাগ করেছি সেদিনকে মনে প্রাণে এটাই দৃঢ় সংকল্প নিয়েছিলাম, নরেন্দ্র মোদীর দলে যোগদান করছি। এবং নরেন্দ্র মোদী হচ্ছেন আমাদের বিশ্বের, আমি মনে করি, সবথেকে বৃহত্তম রাজনৈতিক দলের নেতা। তার ছত্রছায়া আসা, তার দলের একজন কর্মী হিসেবে। আমি তো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্বাচনে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভাইয়ের থেকেও আমি বেশি সময় তমলুক লোকসভায় ব্যয়িত দেখেছি আমি। হ্যাঁ, কিন্তু এটাও তো ঠিক দিব্যেন্দু, সেটা হচ্ছে যে যতদিন আপনি তৃণমূলে ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আপনি খুব শ্রদ্ধাশীল ছিলেন। আমি ব্যক্তিগতভাবে জানি, কথোপকথন অনেকবার হয়েছে, একটা বেসিক জায়গায় একটা শ্রদ্ধা ছিল। তো এই যে বিজেপিতে যোগ দেওয়া, এটা কি দাদা দল ছাড়লো বলেই বিজেপিতে আসা, নাকি মানে কিছুটা বাধ্য হয়েই? না, আপনার হয়তো অতীত মনে পড়বে, আপনিও দিল্লিতে কর্মসূত্রে ছিলেন। শিশিরবাবুর বাংলোটা ছিল 15 উইন্ডসর প্লেস, খুবই ভালো জায়গায়। হ্যাঁ। আর তার থেকে ওয়াকিং ডিস্টেন্সে ছিল বিজেপির
Party office। পার্টি অফিস। তা আমি তখন সাংসদ হইনি, তখন আমি বিধায়ক। শিশিরবাবু মন্ত্রী থাকার সুবাদে আমার সকালবেলা Morning মর্নিং walk। ওয়াকটা রাস্তা ছিল বিজেপির পার্টি অফিস, অশোকা রোডে, অশোকা রোডে। 11 নম্বর অশোকা রোড। হ্যাঁ, ওই 11 নম্বরে আমি কখনো কখনো ঢুকতাম। আমি বহু মানুষের সাথে আমার সেই সময় থেকে বিজেপির লোকজনের সাথে আমার পরিচয় হয়। সেটা তো আমি তো বলেছি যে দিব্যেন্দু অধিকারী রাজনীতিতে না এলে জনসংযোগ আধিকারিক হতেন, কারণ দিব্যেন্দু অধিকারী ওটাই ইউএসপি, মানুষের সাথে যোগাযোগ রাখা। অনেকে জানেই না যে কি পরিমাণ যোগাযোগ দিব্যেন্দু অধিকারী রাখেন, তার ফোনে কতগুলো নাম্বার আছে ইত্যাদি। কিন্তু সেইটার সাথে ডাইরেক্টলি বিজেপিতে আসা, একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি একটা যে তার শ্রদ্ধা, সেখান থেকে হঠাৎ করে আসে, সেটা কি দাদার না, জন্যই? শ্রদ্ধার জায়গায় তিনি ছিলেন, কিন্তু যখন দেখলাম তিনি রাজনীতিটাকে এত নিম্নগামী করে দিলেন, আমার বাড়ির থেকে 500 মিটার দূরে মাইক লাগিয়ে আমার পিতৃদেব, মাতৃদেবী, আমার কন্যা সন্তান, আমার পরিবারকে নিয়ে যে ভাষা প্রয়োগ করলেন, যেটা একেবারে মানে পরিষ্কার গোদা বাংলায় বলি, এটা মানে কদর্য থেকে কদর্যতম কাজ। তার মানে আপনি বলতে চাইছেন যে তৃণমূলে আপনি ছিলেন আর আজকের তৃণমূল, তার মধ্যে ফারাক আছে? আকাশ পাতাল। কি ধরনের ফারাক? এই সুদীপ দা বয়স হয়েছে, 7বার না 8বার সাংসদ হয়েছে, আর সুদীপ দাকে দেখলে আমার কষ্ট হয়। কেন কষ্ট হয়? সুদীপ দার কাছ থেকে যে ব্যবহার পেয়েছি, যে ভালোবাসা পেয়েছি, আন্তরিকতা পেয়েছি, সেটা কখনোই ভোলা যাবে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন, যে সুদীপ বন্দ্যোপাধ্যায় সে বাজপেয়ী জমানায় মমতা বন্দ্যোপাধ্যায়কে না জানিয়ে মন্ত্রী হতে চলেছিলেন, তারপরে তো তাকে সাংসদ করেছে, এটাও তো তার উদারতা। দেখুন, সেটা হয়তো মানুষের লোভ থাকতে পারে। তা আমাকে তো অনেক ধরনের অনেকভাবে অনেক অফার এসেছে অনেক দিক দিয়ে, যে স্কিপ করে যাও, আউট অফ লাইন হয়ে যাওয়ার চেষ্টা করো, তার জন্য তোমার যা দরকার তাই তুমি পেয়ে যাবে। আমি নাম এখন প্রকাশ করব না, 4 তারিখের পরে বলবো। কোনো একজন সিনিয়র আইপিএস অফিসার, ইমিডিয়েট পাবলিকেশন অফ ফার্স্ট লিস্ট অফ দ্য ক্যান্ডিডেচার অফ স্টেট বিজেপি ফর দিস ইলেকশন, আমাকে একজন সিনিয়র আইপিএস অফিসার বলেছিলেন আপনার সাথে অমুক এক্স কথা বলতে চাইছেন। আমি তাকে বলেছিলাম, ফোনটা কেটে দিয়ে ব্লক করে দিয়েছিলাম তাকে, আর ডোন্ট কল মি ফার্দার। আমি আবার এগরায় ফিরে আসি। আপনি যেহেতু বললেন যে কেন কাথি নয়, কেন এগরা, এবং এগরার সাথেও একটা পারিবারিক সম্পর্ক, তো এগরায় এই যে আপনি প্রার্থী হয়েছেন, এগরার মানুষও তো জানতে চায় যে দীপেন্দু অধিকারী এগরায় জিতে গেলে এগরার জন্য কি করবে। তো শিশিরবাবু 2006-এ 2 বছর 6-7 মাস এগরার বিধায়ক ছিলেন। তিনি তার সময় এই প্রাক্তন পুরপ্রধান বসে আছেন আমার সামনে, তিনি বলতে পারবেন আরও বেশি করে। এগরার মানুষের জন্য যা করে গেছেন, সেটা একটা দাগ রেখে গেছে। যতটুকু সময় পেয়েছিলেন বামপন্থীদের কাছ থেকে আদায় করাতে পেরেছিলেন, সেই অপূর্ণ কাজ আজকে আপনি এগরা এই পৌর শহরে বসে আছেন। তৃণমূল কংগ্রেসের বর্তমান যিনি পুরপ্রধান স্বপন নায়ক, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসে অনাস্থা আনলো, এবং তাকে অনাস্থা দিন তার 3 দিনের মাথায় একটি এফআইআর তার বিরুদ্ধে ফলস এফআইআর রুজু করা হলো। ফলস এফআইআর রুজু করে তাকে প্রায় 75 দিন জেলে বন্দি করে রাখা হলো। তা স্বপনবাবু এখন তার রাজনৈতিক অবস্থান আমি জানি না, তিনি তৃণমূল কংগ্রেসের সাথে আছেন কি নেই। এই যে তৃণমূল কংগ্রেসের যে ইনফাইট এই শহরেই আপনি দেখছেন, এছাড়া গ্রামাঞ্চলেও যে মারাত্মক একটা ইনফাইট কাজ করছে, অ্যান্টি ইনক্যাম্বেন্সি ফ্যাক্টর কাজ করছে। আমি চাই, আমার দল চাই, ইতিমধ্যে আপনারা জানেন আমি প্রার্থী হব, তখন আমি জানতাম না। শুভেন্দু অধিকারী রেলমন্ত্রীকে অনুরোধ করেছিলেন যে কাঁথি থেকে এগরা রেলপথ করতে হবে। তো এর পিছনে কিছু হয়তো তার ভাবনা চিন্তা ছিল। তিনি একটা রাজনৈতিক পড়খাওয়া রাজনৈতিক নেতা। এগরার সাথে কাঁথিকে সংযুক্ত করে দেওয়া, রেল দপ্তর তৎক্ষণাৎ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বাজেটারি অ্যালোকেশনও করে দিয়েছেন, সার্ভের কাজও শুরু হয়েছে, এবং আমাদের গভর্নমেন্ট আসার পরেই আমরা উইদিন 2 ইয়ার্স আমরা রেল চালাবো। এই এলাকার মানুষের বহু সমস্যা, আপনি যদি শহরের দিকে যান যে দেখবেন অবস্থা, শহরের দশা বেহাল অবস্থা। গ্রামাঞ্চলে রাস্তাঘাট, পানীয় জল বলে, স্বাস্থ্য বলে কিছু নেই। আপনি সুপার স্পেশালিটি হাসপাতাল এখান থেকে চলে যান একটু দূরেই, সেখানে না আছে স্ক্যান, না আছে এমআরআই, না আছে এক্স রে।
নামেই সুপার স্পেশালিটি, বিল্ডিংটা দাঁড়িয়ে আছে ভারত সরকারের পয়সায়, তো নামটা দিয়ে দেওয়া হচ্ছে সুপার স্পেশালিটি হাসপাতাল। আর বানোয়ার, সেদিন আমি অদ্ভুতভাবে ওখানে গেছিলাম, আমাদের কর্মী তড়িতাহত হয়েছিলেন তাকে দেখতে। সেই বানোয়ার দেখতে গিয়ে দেখলাম যে ওটা বানোয়ার নয়, ওখানে মানুষকে মেরে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, স্বাভাবিক কারণে স্বাস্থ্য ব্যবস্থা বলে কিছু নেই, প্রাইভেট ডাক্তার, প্রাইভেট স্ক্যান, প্রাইভেট এমআরআই সবই এগরাই হয়ে গেছে। ডাক্তারবাবু রেফার করে দিচ্ছেন অমুক স্ক্যান সেন্টারে চলে যাও, ডাক্তারবাবু করে দিচ্ছেন অমুক এমআরআই অমুক করা, সব যে যার সেটিংয়ের ব্যাপার আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সেটিং করে চালাচ্ছেন, মানে সেটিং মানে কি, তার ইন্টারনাল পলিসির মধ্যে যেভাবে, সেই ডাক্তারবাবুদেরও একটা সেটিং থাকে। তো আমি মনে করি এগরার উন্নয়নটা আমার কাছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রায়োরিটি হবে। এবং তার থেকে বড় কথা হচ্ছে আমাদের যে সংকল্পপত্র জারি করেছেন আমাদের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা যাকে রাজনৈতিক চাণক্য বলি, তিনি যে কথাগুলো 15 দফা কথা প্রতিশ্রুতি আমাদের দল দিয়েছে, আমরা প্রত্যেকটাকে বাস্তবায়িত করার লক্ষ্যে এগিয়ে যাব। যেরকম আমি উদাহরণস্বরূপ আপনাকে বলি, মোদিজি যখন কোভিড ভ্যাকসিনের আমাদের দেশ যখন আবিষ্কার করলো প্রথম, তখন তো মোদিজি বলে দেননি যে শঙ্খদীপ দাস তৃণমূল করে ওকে দিও না, দিব্যেন্দু অধিকারী বিজেপি করে তাকে দিয়ে দাও। মোদিজি কিন্তু সবাইকে একই লাইনে দাঁড় করে ভ্যাকসিনের ব্যবস্থা করেছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের পলিসি হচ্ছে, যেটা আমরা রিয়েলাইজ করেছি, যে পার্টিতন্ত্র, দলতন্ত্রকে কায়েম করো, আর দলতন্ত্র কায়েম করার মাধ্যমে কিছু কিছু বিশেষ ব্যক্তিকে বিত্তশালী করা। তারা বিত্তশালী হয়েছে, তার প্রমাণ আপনাদের কাছে আছে। কারোর খাটের তলা থেকে কোটি কোটি টাকা, সে নোট গোনার মেশিন 4 দিন ধরে ও নোট গুনেছে, এরকম ইতিহাস আছে বাংলার রাজনীতিতে। তা এর ছাড়া আর আপাতত তো আমার বেশি কিছু বলার নেই, যেহেতু এগরায় এখন তৃণমূলের বিধায়ক, লোকসভা ভোটেও খুব একটা ব্যবধান ছিল। এবারে এই যে ভোটের আগে এসআইআর হলো, সেটা কি এগরার কোনো একটা হিসেবকে কোনো প্রভাবিত করতে পারে? এসআইআর একটা প্রসেস, এসআইআরটা 2002-এ লাস্ট হয়েছিল। তারপরে কিন্তু লোকে বলছে এসআইআর পরে বিজেপির মনে লাড্ডু ফুটছে, ভাবছে প্রচুর সংখ্যালঘু ভোট কেটে গেছে। একেবারেই ভুল, আমাদের হিন্দুদেরও অনেকে ভোট কাটা গেছে। ডেথ, ডবল এন্ট্রি, ট্রিপল এন্ট্রি, পশ্চিম মেদিনীপুরেও নাম আছে, নারায়ণগড়ে এগরাজের নাম আছে, দাঁতনের নাম আছে, এখানেও নাম আছে, এরকম ডবল এন্ট্রি, ট্রিপল এন্ট্রি অনেক ভোটার বেরিয়েছে। হ্যাঁ, মাইনরিটিদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ভোট বাদ গেছে, জেনুইনলি যারা এখানকার প্রুফ তারা এস্টাবলিশ করতে পারেনি, তাদের লিঙ্কে জানতে পারেনি ফ্যামিলি রিলেশনে, সেক্ষেত্রে সেই এত। আর মমতা বন্দ্যোপাধ্যায় তো সুপ্রিম কোর্টের মাধ্যমে অ্যাডজুডিকেশন নিয়ে এলেন, উনি তো প্লিট করেছিলেন, চিফ জাস্টিসের এজলাসে উনি তো প্লিট করতে গেছিলেন। অ্যাডজুডিকেশন আসবে কি আসবে না, এসআইআর করবে কি হবে কি হবে না, সে তো অনেক পরের কথা, কিন্তু বিচার ব্যবস্থাকে এর সাথে সংযুক্ত করে দেওয়া কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় বলা থাকতে পারে না, বিচারপতিরা যেখানে আক্রান্ত হয়ে যান, মাল্লার মোথাবাড়ির ঘটনায়, যেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্বয়ং বলছেন যে বাংলার আজকের কী অবস্থা আমরা নিজেরাই রিয়েলাইজ করছি, কারা পেছন থেকে উস্কানি দিচ্ছেন সেটাও আমরা বুঝতে পারছি। তো এবারে মানে এগরার ব্যাপারে কনফিডেন্ট 110%। কিন্তু গতবারে আমরা দেখলাম যে পূর্ব মেদিনীপুরেও এরকমভাবে একটা বিজেপির মধ্যে কনফিডেন্স ছিল, শুভেন্দু অধিকারীর মধ্যেও কনফিডেন্স ছিল, কিন্তু রেজাল্ট আশানুরূপ হয়নি। 16টার মধ্যে সম্ভবত 7টি আসনে বিজেপি জিতেছে। এবার একটি পালিয়ে গেছে, পালিয়ে গেছে আমি বলতে পারি না, দল বদল করেছি বলতে পারি। দল বদল করলে তো তার পদত্যাগ করে যাওয়া উচিত ছিল, পদত্যাগ করে। এবার কি হবে? এবারে 16 শোনো, এটা একটু বাড়াবাড়ি হলো না? না না, সে আপনার কাছে বাড়াবাড়ি মনে হতে পারে, আমি তো দায়িত্ব নিয়ে বলছি 16টি আসনই মোদিজিকে আমরা উপহার দেব। অধিকারী পরিবার অধিকারী পরিবার বলে করে নয়, সকলেই বিজেপি কর্মীরা মোদি পরিবারের সদস্য, অধিকারী পরিবারের সদস্য আমি হিসেবে আপনি আমাকে হয়তো এই প্রশ্নটা করছেন, কিন্তু আমরা মনে করি আমাদের বিজেপির সকলেই আমরা মোদির পরিবারের সদস্য। আমরা রাজনৈতিক কথা অনেক বললাম, কিন্তু শুভেন্দু অধিকারী তার ব্যাপারে আমরা অনেক কিছু জানি, আমিও অনেক দীর্ঘদিন ধরে তার সাথে আমার যোগাযোগ, আপনার মাধ্যমেই যোগাযোগ, সেই 25 বছর আগে। কিন্তু আপনি যতটা কাছ থেকে চেনেন আমি ততটা চিনি না, নিশ্চয়ই আমার পক্ষে সম্ভব না। দাদা তো বাড়িতে কি মেজদাকে সৌমেন্দু, দিব্যেন্দু সবাই ভয় পায়?
ওনার পার্সোনালিটি ভয় পাওয়ার মতো। ছোটবেলা থেকেই রাজবাড়ি এরকম? ছোটোবেলা থেকে খুব লাজুক ছিল, মানে আমি যখন বড় হচ্ছি আস্তে আস্তে তিনি আরও বড় হয়েছেন, একটু লাজুক ছিল। বাগান করতে ভালোবাসতো, শাক সবজি ফুল ফল সবই করতো, নিজের হাতেই কোপরি দিয়ে মাটি করে এই লাগাতো। একটা রাজবাড়ি, একটা গম্ভীর, তো এই যাকে দেখলে ছোট ভাই সেজ ভাই সব ভয় পায়, কথা বলে আসতে দাদার সামনে, এই 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 ট্রান্সফরমেশনটা বলো। না না, স্বাভাবিক কারণে বড়দের সামনে কথা বলাটা গলা উঁচিয়ে বলা যায় না। না না সেটা না, কিন্তু একটা দাদা ভাইয়ের মধ্যে একটা সহজ সম্পর্ক। সে সম্পর্ক তো না থাকলে, নিবিড় সম্পর্ক না থাকলে একটা সংসারে আমরা 4 ভাই একসাথে থাকতে পারতাম না, বিচ্ছিন্ন হয়ে যেতাম। আমি জানি ব্যক্তিগতভাবে যে শিশিরবাবুর আক্ষেপ রয়েছে যে মেজর ছেলে অকৃতদার, এটা কি পরিবারের সবার মধ্যে আছে? উনি বিয়ে করবেন না এই ব্যাপারে উনি তো মেন্টাল ডিটারমিনেশন অনেক আগেই নিয়েছে। এই যে আমি এখানে স্মরণ করাতে পারি ডক্টর নীতিশ সেনগুপ্তর কথা। ঠিক। উনি সাংসদ ছিলেন কাঁথির। কাঁথির। ডক্টর সেনগুপ্তর স্ত্রী, যখন বিজেপির সঙ্গে জোট হয়েছিল তৃণমূলে, ডক্টর সেনগুপ্ত স্ত্রী সুনন্দা সেনগুপ্ত, তিনি ওয়ার্ল্ড ব্যাংকের অ্যাডভাইজার ছিলেন। উনি চেষ্টা করেছিলেন শুভেন্দুবাবুর বিয়ে দেওয়ার জন্য, কিন্তু অচিরেই সেটা ভেঙে যায়, মানে শুভেন্দুবাবুকে তিনিও রাজি করাতে পারেননি। নীতিশবাবুর কাছে উনি খুব স্নেহধন্য ছিলেন শুভেন্দুবাবু। আর পরিবার তো দূরের কথা। আরেকজন যিনি স্বর্গত, তিনিও কথা প্রসঙ্গে কোনোদিন বলেছিলেন বিয়ে না করলে ভবিষ্যৎটা কী হবে। কে? আপনি তার খুব ঘনিষ্ঠ ছিলেন, এক সময় আপনার সাথে তার অত্যন্ত ভালো সম্পর্ক ছিল। তিনি আজ আমাদের মধ্যে নেই। ভারতবর্ষের, আমাদের বাঙালি আমরা হিসেবে যাকে গর্ববোধ করি, প্রয়াত ভারতরত্ন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় প্রণববাবু বলেছিলেন সম্ভব? বলেছিলেন, সম্ভবত না বলেছিলেন। আমরা কিছুক্ষণ আগে, লাস্ট প্রশ্ন যেটা আমরা কিছুক্ষণ আগে শিশিরবাবুকেও জিজ্ঞাসা করেছিলাম, এবার যদি বিজেপি পশ্চিমবঙ্গে সত্যিই ক্ষমতা আসতে পারে, তাহলে কি অধিকারী পরিবার তাকিয়ে আছে যে এই প্রথম অধিকারী পরিবার থেকে একজন মুখ্যমন্ত্রী হবে? দেখুন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে বলেছেন, তাকে এই প্রশ্ন কোনো এক সংবাদ চ্যানেলের তরফ থেকে করা হয়েছিল যেদিন আমাদের সংকল্প পত্র প্রকাশ করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন খুব সুস্পষ্ট ভাষায়, বাংলারই ভূমিপুত্র বাংলার মুখ্যমন্ত্রী হবে, যার মধ্যে নেতৃত্ব দেওয়া এবং প্রশাসনিক কর্মদক্ষতার অভিজ্ঞতা আছে। এটা তো খুব কৌশলগত একটা কথা বলা, তার কারণ হচ্ছে যে বাংলা এবং বাঙালি সেন্টিমেন্টটাকে রাখা। অবশ্যই বাংলার মুখ্যমন্ত্রী অবাঙালি কেউ হবেন না, বা তিনি কোনো ভিন রাজ্য থেকে আসবেন না, এটা স্বাভাবিক হবে। এবং আমিও জানি যে আপনার কি উত্তর হতে পারে, বিজেপি একটা এত বড় রাজনৈতিক দল, সেখানে পরিষদীয় দলের বৈঠক আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি, ভজনলাল শর্মা রাজস্থানের মুখ্যমন্ত্রী, তার ভাগনাকে হলদিয়া ডকে কাজ করতেন না। ওর ভাগনাকে আটকে রেখেছিল আমাদের আইনটিটিউসির ওয়ার্কাররা, কোনো না কোনোভাবে তার ভাগনা আমার নাম্বারটা জোগাড় করে। তখন আমি সাংসদ, তা আমি ইমিডিয়েটলি ডেপুটি চেয়ারম্যান হলদিয়া ডকের সাথে যোগাযোগ করি, তাকে বলি ইমিডিয়েট আপনার প্রেমাইসিসের মধ্যে যেহেতু আছে সিআইএসএফকে আপনি নিয়ে গিয়ে ওকে রেস্কিউ করুন। আমি 1 ঘন্টা 15-20 মিনিটের মধ্যে ওইখানে পৌঁছে যাই। তার ভাগনাও জানতো না তার মামার এমএলএর টিকিট পাবে। আমাকে बोलेছিল दादा कुछ है तो आप कर दीजिए ना, मेरा मामा को थोड़ा टिकट मिल जाए। मैं बोला भाई इतना बड़ा हस्ती मैं नहीं हूँ, भाजपा में आप बोल सकें, हमारा पास ऐसा कोई नहीं है। तो टिकट मिलने का, टिकट पावर परे আমাকে ফোন করে बोला दादा मेरा मामा को टिकट मिल गया। फिर তারপরে আবার ফোন করলো দাদা मामा सीएम बन रहा है। আমি তখন তাকে বললাম টিভিতে আমি দেখলাম, এটাও তো ভারতীয় জনতা পার্টিতে হয়, এটা অন্য কোনো রাজনৈতিক দলে হয় বলে আমার মনে হয়। আমরা অধিকারী পরিবার তাকিয়ে আছে 4 তারিখের পর যদি বিজেপির ভালো ফলাফল হয়, তাহলে এই প্রথম এই যে শুভেন্দু অধিকারী যারা বলেন যে বালুভূমি থেকে একজন। না, আমরা তাকিয়ে নেই, আমরা তাকিয়ে আছি ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে, নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ডবল ইঞ্জিনের সরকার হবে, সুশাসন, উন্নয়ন এবং এমন একজন যোগ্য ব্যক্তিকে মুখ্যমন্ত্রীর আসনে নিশ্চয়ই বসানো হবে, যিনি যে কথা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সে কথা আমি রিপিট করছি, যে প্রশাসনিক এবং মানুষের সাথে জনসংযোগ
সব দিক দিয়ে তার একটা বিশেষ অ্যাডভান্টেজ থাকে। এই একটা লাস্ট এই প্রসঙ্গে একটা কথা মাথায় এলো, আমি জানি অনেকেই জানেন না, দর্শকরা তো জানেন, সবাই জানেন না, এই যে রাত 2টো পর্যন্ত ফোনে থেকে ভোর 4-6টার সময় উঠে গিয়ে আর রোজ কাঁথি থেকে কলকাতা থেকে কাঁথি করেন শুভেন্দু অধিকারী, এর কেমিস্ট্রিটা কি? এ তো আপনার কাছে কাঁথি থেকে কলকাতা হয়ে গেল। উনি মুর্শিদাবাদ থেকেও গিয়ে রাতে কাঁথি ফিরে আসছে। বাড়ির প্রতি একটা টান, বাড়িতে আসতে হবে। আর উনি খাটে ঘুমোতে যান কখন সেটা আমরা জানতেও পারি না। সোফাতেই তার ফোন 24 ঘন্টা অন থাকে। বাড়িতে কখন ঢোকে আর কখন বেরোয়, বেরোনোটা বুঝতে পারি, ঢোকাটা আমরা বুঝতে পারি না। কিন্তু একজন লোক ঢোকাটা বুঝতে পারে, তার নাম শিশির অধিকারী। জেগে থাকে। ফের 2:30 হোক 3টে হোক, তিনি কিন্তু জেগে থাকেন। মানে 24/7 পলিটিশিয়ান। 24 অনেক ধন্যবাদ দিব্যেন্দু সময় দেওয়ার জন্য। এগুলার ফলাফল কি হয় সেদিকে আমাদের 4 তারিখে আমরা জানতে পারবো। আজ এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।